মুক্ত শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ কলেজ মোড়, পূর্ব বর্ধমান। আমি সুমনা কর্মকার। আমি আজকে তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের পুষ্টি ও পরিপাকতন্ত্র চ্যাপ্টারটি পড়াবো। তো শুরু করছি। তো প্রথমেই যেমন দেখতে পাচ্ছ, প্রথমেই আমি লিখেছি পুষ্টি ও পরিপাকতন্ত্র। তো পুষ্টিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, অর্থাৎ একটা হচ্ছে স্বভোজী পুষ্টি এবং একটি হচ্ছে পরভোজী পুষ্টি। তো পরভোজী পুষ্টি এবং স্বভোজী পুষ্টিকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। স্বভোজী পুষ্টিকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সালোক সংশ্লেষী, অর্থাৎ যেখানে সবুজ উদ্ভিদ বর্তমান, আর একটা হচ্ছে রসায়ন সংশ্লেষী, অর্থাৎ যার ভেতর লোহা আছে, সালফার আছে এবং ব্যাকটেরিয়াও বর্তমান। তাহলে আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে সালোক সংশ্লেষী আর একটা হচ্ছে রসায়ন সংশ্লেষী। তো স্বভোজী পুষ্টি জিনিসটা কি? স্বভোজী পুষ্টি জিনিসটা হচ্ছে যেটা যে উদ্ভিদ যখন সালোক সংশ্লেষ করছে সে নিজেই সেই খাদ্যটাকে উৎপন্ন করতে পারছে, তার জন্য তার কোনো বাইরের কোনো প্রাণীর উপর ডিপেন্ড করতে হচ্ছে না বা কারোর উপর ডিপেন্ড করতে পারছে না, সে নিজের যে খাদ্যটা সে নিজেই তৈরি করতে পারছে। অর্থাৎ স্বভোজী পুষ্টি নিজের উপর ডিপেন্ড করছে, নিজেই খাদ্য তৈরি করতে পারছে। তাহলে এখান থেকে আমরা নিজেরাই বলতে পারি যেটা পরভোজী পুষ্টি, সেখানে কিন্তু সে কোনো উদ্ভিদের ওপর সে নির্ভরশীল, মানে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা করছে তার উপর নির্ভরশীল এই পুষ্টিটা। পরভোজী পুষ্টি কিন্তু অবশ্যই স্বভোজী পুষ্টির উপর নির্ভরশীল। স্বভোজী পুষ্টির ক্ষেত্রে কী কী থাকতে পারে? যেমন কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, যেমন হচ্ছে লৌহ ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া। এগুলি কী করছে? পরিবেশের অজৈব উপাদান। তো আমরা যেরকম দেখলাম, একটা হচ্ছে স্বভোজী পুষ্টি, একটা হচ্ছে পরভোজী পুষ্টি। তো স্বভোজী পুষ্টির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সালোক সংশ্লেষকারী সবুজ উদ্ভিদ যার ভেতরে ক্লোরোফিল আছে, আর রসায়ন সংশ্লেষী অর্থাৎ যার ভেতরে লোহা, সালফার, ব্যাকটেরিয়া থাকছে। তো এবার আমরা কি বলতে পারি? পরভোজী পুষ্টি যেটা, সে কিন্তু স্বভোজী পুষ্টির উপর পুরোপুরি নির্ভরশীল। তাহলে পরজীবীয় পুষ্টিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্ল্যান্ট আর একটা হচ্ছে অ্যানিমেল, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী। তাহলে উদ্ভিদের ভেতর কী কী থাকতে পারে পরভোজী পুষ্টির ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে থাকতে পারে হচ্ছে স্বর্ণলতা, আর প্রাণীর ক্ষেত্রে থাকতে পারে ফিতাকৃমি। মিথজীবীর ক্ষেত্রে কী থাকতে পারে? এবার তাহলে আমরা পরভোজী পুষ্টিকে আবার চারটে ভাগে ভাগ করছি। চারটে ভাগে ভাগ করার পর একটা পাচ্ছি পরজীবীয়, একটা মিথজীবীয়, একটা মৃতজীবীয়, একটা পতঙ্গভুক এবং একটি হলজৈক। তাহলে পরজীবীয় ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়া, যেমন স্বর্ণলতা প্রথমেই বলেছি। এবার মিথজীবীয় ক্ষেত্রে একটা দেখা যাক, সেটা হচ্ছে লাইকেন। তাহলে লাইকেন আমরা কাকে বলছি? লাইকেন হচ্ছে যার ভেতরে শৈবাল ও ছত্রাক দুই থাকছে। তাহলে আমরা পরজীবীও বললাম, মিথজীবীও বললাম। নেক্সট আমরা কি বলবো? মৃতজীবীয়। মৃতজীবীও কি হতে পারে? সেটা হচ্ছে ছত্রাক। তাহলে মৃতজীবীও আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম। এরপর নেক্সট হচ্ছে পতঙ্গভুক, সেটা আমরা কি বলতে পারি? কলসপত্রী। কলসপত্রী এই সমস্ত উদ্ভিদগুলো বিভিন্ন টাইপের ছোট পোকামাকড় বা পিঁপড়ে বা কিছু, এদের কাছ থেকে, এই পুরো প্রাণীটার কাছ থেকে সমস্ত নিউট্রিশনটা নিয়ে নেয়, অর্থাৎ বা এর ভেতরে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনটাকে এরা নিয়ে নেয়। তো এই পতঙ্গভুক এর ক্ষেত্রে এক্সাম্পল হতে পারে কলসপত্রী। এরপর নেক্সট চলে যাচ্ছে হলজৈক। তার জন্য একদম বেস্ট এক্সাম্পল হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কি বলতে পারি? কলসপত্রী, আর প্রাণীর ক্ষেত্রে মানুষ। তাহলে হলজৈকে আমরা দুটো এক্সাম্পল পাচ্ছি, উদ্ভিদের ক্ষেত্রে কলসপত্রী এবং প্রাণীর ক্ষেত্রে মানুষ। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি খাদ্যের উপাদান। খাদ্যের উপাদানের মধ্যে কি কি থাকছে? এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি।
একটা হচ্ছে দেহ পরিপোষক এবং অন্যটি হচ্ছে দেহ সংরক্ষক। একটা হচ্ছে দেহ পরিপোষক এবং দ্বিতীয়টি হচ্ছে দেহ সংরক্ষক। এবার দেহ পরিপোষক আমরা কাকে বলছি? দেহ পরিপোষক হচ্ছে যেগুলো হচ্ছে যে সমস্ত উপাদান হচ্ছে তোমার দেহের বৃদ্ধি দেহ পরিপোষক হচ্ছে যেই পুষ্টিটা দেহের বৃদ্ধি, গঠন ও শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন। আর দেহ সংরক্ষক কোনটা? সেটা হচ্ছে যে সমস্ত তাহলে দেহ সংরক্ষক আমরা কাকে বলছি? যে সমস্ত খাদ্য উপাদান দেহের বিপাক ক্রিয়া চালাতে পারে এবং দেহকে সুস্থ ও সচল রাখতে পারে। এবারে দেহ পরিপোষককে আমরা তিনটে ভাগে ডিভাইড করতে পারি। সেটা হচ্ছে এক হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, আর একটা হচ্ছে প্রোটিন বা আমিষ, আর একটা হচ্ছে লিপিড বা যেটাকে আমরা বলছি ফ্যাট। তাহলে দেহ পরিপোষককে আমরা তিনটে ভাগে ডিভাইড করছি, এক হচ্ছে কার্বোহাইড্রেট, এক হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড বা ফ্যাট। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কি কি? যেমন হচ্ছে আমরা ভাত বা রুটি খাই, সেটা পুরোপুরি কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে পড়ে যাচ্ছে। প্রোটিনের মধ্যে কি কি পড়ছে? মাছ, মাংস, ডিম, সেইগুলি। আর লিপিড বা ফ্যাটের মধ্যে কি হতে পারে? ঘি, তেল, দুধ, সেগুলো পুরোপুরি চলে যাচ্ছে লিপিড বা ফ্যাটের ভেতরে। এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেহ সংরক্ষককে আমরা ক ভাগে ভাগ করছি? তাহলে দেহ সংরক্ষক একেও দুভাগে ভাগ করা যেতে পারে। দেহ সংরক্ষণের মধ্যে থাকছে খনিজ লবণ, নেক্সট থাকছে ভিটামিন, আর একটা থাকছে জল। এইবারে খনিজ লবণকে আমরা দুভাগে ভাগ করছি। তাহলে দেহ সংরক্ষককে আমরা টোটাল তিনটে ভাগে ডিভাইড করলাম। এক হচ্ছে খনিজ লবণ, দ্বিতীয় হচ্ছে ভিটামিন এবং তৃতীয় হচ্ছে জল। এরপরে খনিজ লবণকে আমরা দুটো ভাগে ডিভাইড করছি, একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। তাহলে একটা ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। এইবারে আমাদের যেটা বুঝতে হবে যে এই যে আমরা ডিভাইডটা করলাম, দেহ পরিপোষককেও ডিভাইড করলাম, তিনটে ভাগে ডিভাইড করলাম, আবার দেহ সংরক্ষকও তিনটে ভাগে ডিভাইড করলাম, এদের গুরুত্বটা কী? অর্থাৎ আমরা যে পুষ্টিটা নিচ্ছি এই পুষ্টির গুরুত্বটা কী? তাহলে আমরা একটা খুব সুন্দর বইয়ের মধ্যে তোমাদের ছকের সাহায্যে দেওয়া আছে, সেটা তোমরা ফলো করবে, খুব ভালো করে মুখস্থ করবে। কিন্তু আমি তোমাদের জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি গুরুত্বগুলো কী কী আছে। প্রথমেই আমরা বলবো কার্বোহাইড্রেটকে নিয়ে। কার্বোহাইড্রেট
অর্থাৎ এর ভেতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কার্বোহাইড্রেট মানেই তার ভেতরে তিনটে মৌল আবশ্যিক থাকছে, সেটা হচ্ছে কার্বন, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এবার এটা কি অনুপাতে থাকছে? এরা থাকছে যেটা হাইড্রোজেন এবং অক্সিজেন এরা থাকছে 1:1 অনুপাতে। অর্থাৎ আমরা যদি তাপন মূল্যটা, অর্থাৎ যদি কোনো কার্বোহাইড্রেটের তাপন মূল্য হয় 1 গ্রাম, তাহলে 1 গ্রাম শর্করা শোষণের মাধ্যমে আমরা কত পাচ্ছি? 4.1 ক্যালোরি। এইবারে কি বলছে? উৎস তো আমি প্রথমেই বলে দিয়েছি। এর গুরুত্বটা কি? গুরুত্ব নাম্বার 1, তাহলে নাম্বার 1 গুরুত্ব হচ্ছে জৈবনিক কাজ চালানোর জন্য। সেকেন্ড, কোষ প্রাচীর গঠন করছে, যেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখেছিলাম। উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করছে কার্বোহাইড্রেট। আর একটা কী করছে? প্রোটিন ক্ষয় থেকে রক্ষা করছে। তার মানে কার্বোহাইড্রেটকে আমরা কি বলতে পারি? বাঁচোয়া খাবার। অর্থাৎ যদি প্রোটিন যেটা আমরা নিচ্ছি সেটা যাতে ক্ষয় না হয় সেই জন্য কিন্তু কার্বোহাইড্রেট নেওয়া। তাহলে এটা আমরা এর গুরুত্বগুলো পেয়ে গেলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রোটিন। প্রোটিনের গুরুত্ব কী কী? অর্থাৎ এর কাজ। তাহলে আমরা নেক্সট দেখে নিই প্রোটিন। প্রোটিনকে আমরা চারটে ভাগে, আমরা চারটে এর কাজ পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে দেহের বৃদ্ধি ও পেশি গঠন করছে, অর্থাৎ আমাদের দেহের যে মাসেল যা আছে, যে পেশিগুলো আছে সেগুলোকে গঠন করছে। নাম্বার 2 কী করছে? কোষ পর্দা গঠন করছে, অর্থাৎ আমরা উদ্ভিদের ক্ষেত্রে কী কী দেখেছি? কোষ প্রাচীর থাকে, তার ভেতরে কোষ পর্দা থাকে, তো কোষ পর্দাকে গঠন করছে। নাম্বার 3 কি? এনজাইম ও হরমোন গঠন করছে, অর্থাৎ আমাদের মানবদেহেই বা উদ্ভিদ দেহ এনজাইমের খুব দরকার, যেটা অনুঘটক রূপে কাজ করে, অর্থাৎ কোনো বিক্রিয়াকে সে বাড়াচ্ছে বা কমাচ্ছে। আর হরমোন, আমাদের প্রাণীদেহে হরমোন কতটা গুরুত্বপূর্ণ এত বলারই নেই। অর্থাৎ এনজাইম ও হরমোন গঠন করছে প্রোটিন। অর্থাৎ প্রোটিনের ভূমিকাটা মানবদেহের ক্ষেত্রে বা উদ্ভিদদেহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপর নেক্সট কী আসছে? ক্ষয়ক্ষতি পূরণ করছে, অর্থাৎ আমাদের যে কোনো সেল ড্যামেজ হয়ে গেছে বা কোনো শরীরে কোনো রকম কাটা ছেঁড়া কিছু একটা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতির যে পূরণটা করছে সেটা কে করছে? প্রোটিন। আর একটা কী করছে? দেহের স্বাভাবিক সুরক্ষা করছে, দেহের অল ওভার পুরো প্রোটেকশন দিচ্ছে, তাকে সুরক্ষায় রাখছে। দেহের প্রোটিনের যেটা কার্বোহাইড্রেট বা যে কোনো যে ঘাটতি যে মেটানো, কোনো ভিটামিনের ঘাটতি, সেটাও কে মেটাচ্ছে? সেটাও করছে প্রোটিন। এরপর নেক্সট কী আছে? নেক্সট আছে আমাদের লিপিড, অর্থাৎ ফ্যাট। লিপিডকে আমরা কি বলতে পারি? লিপিডেরও কাজ আছে, তো লিপিডের কাজগুলোকে আমরা লিখে দিচ্ছি। নাম্বার 1 কাজ হচ্ছে হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যেটা হচ্ছে এর মেন কাজ। কোষ
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লিপিডের তিনটে কাজ। একটা হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ আমাদের দেহের যে কোনো তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করছে কিন্তু লিপিড বা ফ্যাট। আর একটা কী করছে, কোষ ও কলার গঠনগত উপাদান, অর্থাৎ যে কোনো কোষ ও কলা গঠন করতে গেলে শুধু প্রোটিন বা কার্বোহাইড্রেট হবে না, সেক্ষেত্রে লিপিডটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোষেরও গঠনগত উপাদান, কলারও গঠনগত উপাদান। আর একটা কি, কোষে কার্বোহাইড্রেট ও প্রোটিনের প্রভাবে শক্তি উৎপাদন করে। অর্থাৎ আমরা যে এনার্জিটা পাচ্ছি সেটা কোথা থেকে পাচ্ছি, লিপিড থেকে। তাহলে আমরা তিনটে আমাদের যে মেন পয়েন্ট সেগুলো আমরা পেয়ে গেছি। এরপরে দেহ পরিপোষকের আমরা যেগুলো দেখে নিলাম পার্টগুলো। এবার দেহ সংরক্ষক, অর্থাৎ দেহ সংরক্ষণের মধ্যেও আমরা তিনটে ভাগ দেখেছিলাম। একটা দেখেছিলাম খনিজ লবণ, আর একটা কি দেখেছি, ভিটামিন, আর একটা হচ্ছে জল। তো খনিজ লবণের যেগুলো জৈবনিক গুরুত্ব, অর্থাৎ যে গুরুত্বগুলো আমি লিখে দিচ্ছি। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি খনিজ লবণ। খনিজ লবণের কী কী উপকারিতা, অর্থাৎ এর কাজ কী কী আছে। প্রথমত হচ্ছে হাড়, দাঁত ও রক্ত গঠন করছে। দ্বিতীয়ত দেহের স্বাভাবিক বৃদ্ধি ও দেহকে সুস্থ রাখা, অর্থাৎ যদি খনিজ লবণ থাকে তবেই দেহ আমার স্বাভাবিকভাবে বাড়বে এবং দেহকে সুস্থও রাখবে। এরপর চলে যাচ্ছি ভিটামিন। ভিটামিনের উপকারিতা কী কী। তো প্রথমত হচ্ছে স্নায়ুর সক্রিয়তা বজায় রাখা, অর্থাৎ যে পুরো নার্ভাস সিস্টেম তার যে সক্রিয়তা, তার যে কাজ সেটাকে সে ঠিক রাখছে ভিটামিন। নাম্বার 2, স্বাভাবিক বৃদ্ধি, শরীরের স্বাভাবিক বৃদ্ধি করছে। দৃষ্টিশক্তি, হাড়ের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ যে ইমিউনিটি যে পাওয়ারটা সেটাও ঠিক রাখছে। স্বাভাবিক পাচন ক্ষমতা, অর্থাৎ সঠিকভাবে খাদ্য পরিপাক হচ্ছে, খাদ্য পাচন ক্ষমতাটা আমার ঠিকঠাক থাকছে। আর একটা কী করছে, স্নায়ুর স্বাভাবিকতা বজায় রাখা, অর্থাৎ যে পুরো নার্ভাস সিস্টেম সেটাকেও স্বাভাবিকতাটাকে বজায় রাখছে হচ্ছে ভিটামিন। আর কি, আমরা জলের কাজ এবার দেখে নিই। জলের কাজ কি কি। প্রথমত হচ্ছে খাদ্য পাচনে সহায়তা করছে। আমরা যে খাদ্যটা খাচ্ছি সেটা যে পরিপাক হচ্ছে তার জন্য কি কি দরকার পড়ে, তার জন্য জলের দরকার পড়ে, অর্থাৎ খাদ্য পাচনে সহায়তা করছে। নাম্বার 2 কী করছে, প্রোটোপ্লাজম, রক্তকণিকা গঠন করছে। প্রোটোপ্লাজম আমরা কোথায় দেখেছিলাম, প্রোটোপ্লাজম দেখেছিলাম আমরা প্ল্যান্ট সেলের ভেতরে দেখেছিলাম, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে প্রোটোপ্লাজম, আর প্রাণীদের ক্ষেত্রে কি করছে, রক্তকণিকা গঠন, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো কি থেকে তৈরি হচ্ছে, এগুলোর জন্য কি লাগছে, জল। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস যে কণিকাগুলো তৈরি হচ্ছে তার মেন ইনগ্রেডিয়েন্টটাই হচ্ছে জল। আর কি কি লাগছে, খাদ্য সংশ্লেষে সাহায্য করছে, খাদ্যটাকে ভাঙছে, আমরা যেটা মুখে নিচ্ছি সেই খাবারটাকে আমরা ডাইজেস্ট করছি, সেটাকে ভেঙে ঠিক করে পরিপাকতন্ত্রের মধ্যে সেটাকেও সহায়তা করছে। আচ্ছা, নাম্বার 4 কী করছে, পরিবহন, বিপাক, রেচনে অংশগ্রহণ, অর্থাৎ আমাদের যে পুরো ডাইজেস্টিভ সিস্টেমের যে কাজগুলো, খাদ্যটাকে বয়ে নিয়ে যাওয়া, তার বিপাক করা, রেচন করা, অর্থাৎ এক্সক্রিশন, এই পুরোটা জিনিসটা অংশগ্রহণ করছে হচ্ছে জল। আর একটা কী করছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, আমাদের ওভারঅল যে আমাদের তাপমাত্রাটা সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে জল। এরপরে কি, এরপরে যেটা আমাদের লাস্ট ছোট্ট একটা পার্ট বাকি সেটা হচ্ছে সুষম খাদ্য। তো নেক্সট আমরা একটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে রাফেজ। রাফেজ কথাটা কি, খাদ্যের মধ্যে তন্তু জাতীয় পদার্থ, কোষ প্রাচীর প্রভৃতি বর্তমান থাকে যাদের পাচন হয় না, অর্থাৎ এমন কিছু জিনিস আমরা খাচ্ছি যেটার পাচন হচ্ছে না, সেটার মধ্যে কী কী থাকছে, তন্তু জাতীয় পদার্থ থাকছে, কোষ প্রাচীর, এগুলো। তাহলে এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি রাফেজ বা বজ্র পদার্থ। আচ্ছা, এই রাফেজ ও বজ্র পদার্থের কী কী কাজ, অর্থাৎ এর কাজগুলো কী কী আছে, দুটো কাজ আছে। এক হচ্ছে দেহের জলের পরিমাণ ঠিক রাখছে, দেহের যে জলের যে পরিমাণ সেটাকে ঠিক রাখছে রাফেজ। আর একটা কি, মল উৎপাদনে সাহায্য করছে, কোষ্ঠকাঠিন্য দূর করছে। এরপর আমরা চলে যাচ্ছি সুষম খাদ্য। অর্থাৎ সুষম খাদ্য অর্থাৎ আমরা প্রথমেই যেটা বুঝতে পারি, যার ভেতরে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, লিপিড এবং ফ্যাট যেটা থাকছে 4:1:1:1, অর্থাৎ 4:1:1 অনুপাতে থাকছে, সেটাকে আমরা বলছি সুষম খাদ্য। তাহলে সুষম খাদ্য কি করছে, সুষম খাদ্য হচ্ছে আমাদের দেহের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা বজায় রাখছে, দেহের সঠিক বৃদ্ধি হচ্ছে, দেহের তাপমাত্রা ঠিক থাকছে। আর কি কি থাকছে, এই তিনটে জিনিস যেটা আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট, এই তিনটে জিনিস একদম সুষম অনুপাতে থাকছে। তো সেটার একটাই একমাত্র এক্সাম্পল আছে, সেটা হচ্ছে দুধ, যেটা সদ্যজাত শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, যেমন নিজ দেহে খাদ্য সংশ্লেষের মাধ্যমে ড্যাশ পদ্ধতিকে ড্যাশ পুষ্টি বলে।
বা আর একটা কোশ্চেন আমি বলছি, ড্যাশ সংশ্লেষ পদ্ধতিতে নিজ দেহে ড্যাশ প্রস্তুত করে। এই শূন্যস্থান পূরণ। বা আরও কিছু কোশ্চেন, যেমন সঠিক শব্দের পাশে টিকচিহ্ন দাও। সমস্ত প্রাণীর পুষ্টির পদ্ধতিকে বলে স্বভোজী ইয়া পরভোজী, যেটা ঠিক হবে টিকচিহ্ন দিতে হবে। আর দুটো স্তম্ভ দেওয়া আছে, একটা প্রথম একটা দ্বিতীয়, সেগুলো ঠিকঠাক আছে কিনা তোমাদের ঠিক করতে হবে। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে, যেমন স্বভোজী পুষ্টি কাদের দেখা যায়, পরভোজী পুষ্টির নামগুলি লেখো। সুষম খাদ্যের উপাদান কী, খাদ্য কাকে বলে, শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের তাপন মূল্য লেখো। রাফেজ কাকে বলে, রাফেজযুক্ত খাদ্যের নাম লেখো। তো এই প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সঙ্গে মোটামুটি আলোচনা করে দিলাম। নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর পিডিএফও পেয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।